আজ আমি আপনাদেরকে এমন একটা ভৌতিক ঘটনা বলবো, যেই ভৌতিক ঘটনাটার সূত্রপাত কিন্তু আমেরিকার একটা রেল স্টেশন। এবং আজ আপনারা যে শুধুমাত্র ঘটনা শুনবেন তাই নয়, যিনি আজকের ঘটনাটা পাঠিয়েছেন তিনি কিন্তু সেই ঘটনা সম্পর্কিত বেশ একটা বড় ভিডিও পাঠিয়েছেন। সেই রেল স্টেশন থেকে এই ঘটনার সূত্রপাত হয় এবং এটা কিন্তু একবার নয়, ওনার সাথে বেশ কয়েকবার ঘটেছে। তো আজকের ঘটনা আপনারা শুধু শুনবেন না, তার সাথে ওনার পাঠানো একটা খুব ইন্টারেস্টিং ভিডিও দেখবেন। আশা করব আপনাদের খুব ভালো লাগবে। এবং আজকের এই এপিসোডটা কিন্তু খুব স্পেশাল এবং খুব ভয়ঙ্কর হতে চলেছে। তো কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারে। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটু রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেল আর ৫টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরো অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার আগে একটা ছোট্ট কথা বলে নিই। আপনারা অনেকেই আমাদেরকে অনেক ঘটনা পাঠাচ্ছেন, তার জন্য আমি সকলের কাছেই কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন। প্রথমত হচ্ছে সেই ঘটনাটা যেন কোনো বিদ্বেষমূলক না হয় এবং ঘটনা যেন সকলেই শোনার মতো হয়, কারণ আমাদের এই চ্যানেল ভূত ভগবান ছোট থেকে বড় সকলের জন্য। তো সেই কথাটা অবশ্যই কিন্তু ঘটনা পাঠানোর আগে মাথায় রাখবেন। ব্যাস এটুকুই বলার ছিল। এবার চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়, এবং আজকের ঘটনাটা কিন্তু এই আমেরিকার একটা রেল স্টেশনের ঘটনা। তো আজকের ঘটনাটা যিনি পাঠিয়েছেন তিনি কিছু সঙ্গত কারণের জন্য নিজের নামটা মেনশন করতে বারণ করেছেন। তো অবশ্যই ওনার রিকোয়েস্ট মতো আমি ওনার নামটা এখানে মেনশন করছি না। তো এই ঘটনাটা যখন আমি ওনাকে আমি বলবো, তখন যিনি পাঠিয়েছেন তাকে আমি দাদা বলে সম্বোধন করছি। উনি নিজের সম্পর্কে যেটুকু জানিয়েছেন সেটুকু অবশ্যই আমি আপনাদেরকে বলছি, এবং তাছাড়া আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে আগেই বলে দিচ্ছি। তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। আজ থেকে ১৫ বছর আগে একটি আইটি কোম্পানিতে কাজের সুবাদে এই দাদা আমেরিকায় প্রথমবার আসেন। এবং উনি যখন প্রথম আমেরিকায় আসেন সেই সময় কিন্তু ওনার ফ্যামিলি থেকে উনি এমন একজন প্রথম ব্যক্তি ছিলেন যে বিদেশে যায়। তাই জন্য বুঝতেই পারছেন যে বিদেশে আসা কি, সেখানে কি কি সুবিধা থাকতে পারে, কি কি অসুবিধে হতে পারে, এই বিষয়ে ওনার কিন্তু সেরকম কোনো ধারণা ছিল না। যেটুকু যা কলিগদের থেকে শুনেছিল সেরকমই, কারণ ওনার ফ্যামিলিতে এর আগেও কেউ কখনোই দেশের বাইরে গিয়ে কাজ করেনি। এবার আজ থেকে ১৫ বছর আগেকার আমেরিকার কথা বলছি। সেই সময় এখন যতটা তাও আমরা সুযোগ সুবিধা পাই এখানে, আজ থেকে ১৫ বছর আগে কিন্তু এতটা সুযোগ সুবিধা বলতে আমি যেটা বলতে চাইছি, এখন যেমন প্রচুর ইন্ডিয়ান গ্রসারি, এশিয়ান গ্রসারি স্টোরস আছে, তখন কিন্তু আজ থেকে ১৫-১৬ বছর আগে এত কিন্তু ছিল না। তো মানুষকে ইন্ডিয়ান গ্রসারি কেনার জন্য বা বাঙালি ছোটখাটো টুকটাক জিনিস কেনার জন্য অনেক দূরে দূরে যেতে হতো। এবং উনি যে আইটি কোম্পানির হয়ে কাজ করতে আমেরিকায় প্রথমবার আসেন, সেই সময় উনি ওনার কোম্পানিটা যেখানে ছিল, যেখানে ওনার অফিস ছিল, সেই জায়গাটা ভীষণ মাত্রায় এক্সপেন্সিভ ছিল। এবার উনি কি করতেন, উনি ট্রেনে করে ট্রাভেল করে উনি একটা জায়গায় থাকতেন, সেখান থেকে ট্রেনে ট্রাভেল করে উনি অফিস আসতেন। কারণ অফিসের আশেপাশে ভাড়া নেওয়ার মতো ক্ষমতা ওনার ছিল না। ওনার স্যালারি থেকে আর কি যেটুকু যা টাকা পয়সা বাঁচত সেটুকু উনি বাড়িতে পাঠাতেন। তো সেই জন্য আমেরিকায় খুব বেশি স্পেন্ড করার মতো ক্ষমতা অবশ্যই ওনার ছিল না, যেটা উনি নিজেই লিখেছেন। এবারে ওই কোম্পানিতে উনি কাজ করেন এবং
কিছুদিন কাজ করতে করতে তারপরে উনি এখানকারই আমেরিকারই অন্য আরেকটা কোম্পানিতে চাকরি পেয়ে যান। এবং সেই কোম্পানিতে যখন উনি চাকরি পান, তো সেই চাকরিটা ওনার মানে খুবই ভালো ছিল। স্যালারিটাও একটু বেশি ছিল। সেজন্যেই উনি সেই কোম্পানিটা জয়েন করেন। তো ওই যে বললাম যে উনি কিছুটা দূরে থাকতেন। তো ওনার বাড়ি থেকে স্টেশন ছিল ওই ৭-৮ মিনিটের হাঁটা পথ। আর উনি যেটা লিখেছেন যে উনি ১ম না ড্রাইভিং করতে খুব ভয় পেতেন। অন্য একটা নতুন দেশে এসেছি, বিদেশে এসেছি। এখানে এসে আমি গাড়ি ড্রাইভ করে যাবো। এটা ওনার মধ্যে একটা ভয়ভীতি ছিল। এমনিতে উনি কিন্তু গাড়ি চালাতে পারতেন। কিন্তু বিদেশে এসে ওনার একটু ১ম ভয় লাগতো। তো সেইজন্য উনি হেঁটে স্টেশন অবধি আসতেন এবং সেখান থেকে ট্রেন ধরে উনি অফিস যেতেন। এটাই ছিল মোটামুটি ওনার সপ্তাহের ৫ দিনের রুটিন। তো এইভাবে চলছে। এবার ওনার বাড়ির সামনে মানে বাড়ির নিয়ারেস্ট যে স্টেশনটা ছিল সেখান থেকে মানে ট্রেন ছাড়ে এবং বিভিন্ন জায়গায় যায়। মানে ওইখান থেকে যে ট্রেনটা ছাড়ে সেই ট্রেনটা অ্যাকচুয়ালি শিকাগো থেকে সান ফ্রান্সিসকো অবধি আসে। সেটা মানে অনেক মানে বড় লম্বা জার্নি, ৮০ ঘন্টা ৮২ ঘন্টার একটা জার্নি। তো ওই রুটের ট্রেনেরই উনি মানে কত হবে, উনি ১ ঘন্টা ট্রাভেল করতেন ট্রেনে। ১ ঘন্টা পরে স্টেশনে উনি নেমে যেতেন। এবারে ওই যে স্টেশনটা ছিল যেখান থেকে উনি ট্রেনে উঠতেন, সেটা খুব পুরনো একটা স্টেশন এবং তারও আগে ওই জায়গাটায় একটা বিশাল বড় চার্চ ছিল এবং পরবর্তী সময় সেখান থেকে চার্চটা সরিয়ে অন্য জায়গায় অন্যত্র নিয়ে যাওয়া হয় এবং যেহেতু ওখান থেকে ট্রেনের লাইন তৈরি হয় মানুষের সুবিধার্থে, যাতায়াতের সুবিধার্থে, তো তারপরে ওই বিশাল বড় চার্চটাকেই রেল স্টেশনে কনভার্ট করে দেওয়া হয়। এবার যখন আপনারা ভিডিওটা দেখবেন, উনি স্টেশনে একটা ভালো করে সুন্দর করে একটা ভিডিও পাঠিয়েছেন। তো সেটা দেখলেও আপনারা বুঝতে পারবেন সেই স্টেশনের গায়ে কি অপূর্ব সুন্দর কাজ করা, মানে অদ্ভুত সুন্দর দেখতে স্টেশনটি। যাই হোক, তো আমি ভিডিওটা একটু পরে স্ক্রিনে রাখবো। আগে আমি ঘটনাটা আপনাদের কিছুটা বলে নিই। তাহলে আপনাদের মানে বিষয়টা ইন্টারেস্ট আরো অন্যরকমভাবে গ্রো করবে। তো এমনিতে আমেরিকা একটু ফাঁকা জায়গা। খুব যে ভিড়ভাট্টা সব জায়গায় থাকে সেরকম একদমই নয়। আর উনি মেইনলি সকালের দিকে ট্রেনে উঠতেন এবং উনি যখন মানে স্টেশনে আসতেন, স্টেশনে হয়তো মানে মেরে কেটে হয়তো ৮-১০ জন লোক থাকতো। তো সেই ৮-১০ জনের ভিতরে উনিও থাকতেন এবং ট্রেন আসতো, উনি উঠে চলে যেতেন। প্রায় ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা লাগতো। উনি আবার অফিসে কাজ করে আবার ফিরতি ট্রেন ধরে চলে আসতেন বাড়িতে। এই ছিল ওনার ডেইলি রুটিন। এবার মানে তখন উনি আমেরিকায় এসছেন প্রায় ৭-৮ মাস হয়ে গেছে। এবার মানে যে ট্রেনটায় উনি প্রত্যেকদিন ট্রাভেল করতেন, তো সেই ট্রেনটা আসার একটা নির্দিষ্ট টাইম থাকতো। খুব কমই হতো যে ট্রেনটা লেট করতো। যাই হোক, তো একদিন যখন উনি ট্রেনে উঠবেন, ট্রেন প্রায় প্ল্যাটফর্মে ঢুকছে, তো সেই সময় উনি দেখেন একটি মেয়েটিকে অপূর্ব সুন্দর দেখতে। প্রচণ্ড ফর্সা এখানে যেরকম হয়, শ্বেতাঙ্গ বলা হয়, মানে বলতে যেরকম বোঝায়। গাল দুটো পুরো গোলাপি এবং সোনালি চুল। চুলটা কোনো রকমে একটা রিবন দিয়ে বাঁধা এবং ঠান্ডা ছিল। তো অবশ্যই মেয়েটা একটা লং কোট পরেছে। ওর হাতে একটা ব্যাগ। সেই মেয়েটা দৌড়তে আসছে। মানে মেয়েটা ট্রেন ধরবে এবং প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে। হয়তো মেয়েটার আসতে একটু লেট হয়ে গেছে। তো হঠাৎ করে ওভাবে মানে শান্তশিষ্ট স্টেশন, সেখানে কাউকে মানে কারো দৌড়ানোর আওয়াজ পেয়ে উনি স্বাভাবিকভাবেই পিছনে তাকিয়েছেন যে কি ব্যাপার, কেউ দৌড়চ্ছে কেন? তো উনি মেয়েটিকে দেখেন এবং মেয়েটিকে দেখে ওনার না একটু অবাক লাগে যে মেয়েটা কি এই ট্রেনটাই ধরবে তাহলে? এবার মেয়েটা প্ল্যাটফর্মে ঢুকে না মানে দেখতে পাচ্ছে যে ট্রেনটা ঢুকছে, কিন্তু তবুও যেন মেয়েটা উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক দেখছে। এবার মানে আমাদের ইন্ডিয়াতে যেরকম হয়, মানে ধরুন হাওড়া স্টেশন ধরি বা শিয়ালদা স্টেশনে প্রচুর প্ল্যাটফর্ম, প্রচুর ট্রেন ছাড়ে, প্রচুর দিকের ট্রেন ছাড়ে। কিন্তু এখানে কিন্তু এত মানে উনি যে স্টেশনটার কথা মেইনলি যেটা বলেছেন, সেখানে কিন্তু ওই ৩-৪টে প্ল্যাটফর্মই আছে। আর এট এ টাইম আর অত ট্রেনও সারাদিনে ছাড়ে তাও কিন্তু নয়। তো অন্য দিকের সেই সময় আর কোনো ট্রেনও নেই। এবার মেয়েটা কেন যে উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক করছে, সেটা না এই দাদা বুঝতে পারে না। তো ওনার একটুখানি মনে হয়েছে যে মেয়েটিকে একটু হেল্প করা উচিত। তো মেয়েটাকে জিজ্ঞেস করেছে যে, "আপনি কি
কোনো ইনফরমেশন চাইছেন এবং এই যে ট্রেনটা আসছে এই ট্রেনটা কিন্তু সান ফ্রান্সিসকোর দিকে যাচ্ছে। তো মেয়েটা বলে যে থ্যাংক ইউ, আমি এটাই ভাবছিলাম আমাকে এই ট্রেনটাই ধরতে হবে, কিন্তু আমি এর আগে কখনো ট্রেনে উঠিনি, তো সেই জন্য আমি একটুখানি কনফিউজ হয়ে গেছিলাম। তো তখন এই দাদা বলতে হ্যাঁ এই ট্রেনটার নাম্বার এই টাইমে ট্রেনটা এখান থেকে ছাড়বে, এরকম বেসিক যে ট্রেন সম্পর্কে যে ইনফরমেশন ছিল সেগুলো ভদ্রলোক মেয়েটাকে দেয়। এবং মেয়েটি তখন মানে খুবই আর কি আপ্লুত হয়ে যায় যে ওকে কেউ নিজে থেকে যেচে পড়ে এসে হেল্প করলো। এবার এই দাদার না একটুখানি অবাক লাগে যে আচ্ছা মেয়েটা আমার থেকে এত ইনফরমেশন নিল, মেয়েটা তো চাইলে যেখানে টিকিট কাউন্টার রয়েছে সেখানেও তো চাইলে মেয়েটা জিজ্ঞেস করতেই পারতো, নিশ্চয়ই মেয়েটা টিকিটও কেটেছে। আর আজ থেকে 15-16 বছর আগেও মানে এই খুব ছোট ডিস্টেন্সের জন্য আমেরিকাতেও যে খুব যে লোকে অনলাইন টিকিট প্রেফার করতো তা কিন্তু নয়। তো যাই হোক ভেবেছে হয়তো ঠিক আছে মেয়েটা হয়তো কোনোভাবে বুঝতে পারেনি, তো উনি তারপর ট্রেনটা এসেছে উনি উঠে গেছে এবং মেয়েটা কিন্তু অন্য ট্রেনের কম্পার্টমেন্টের দিকে হাঁটা দেয়। যাই হোক উনি রোজকার মতো কাজের জন্য বেরিয়েছেন, তো উনি উঠে ট্রেনে বসে পড়ে। আর ট্রেনটা হচ্ছে দোতলা। এবার যেহেতু মানে ওনার ওই অর্থে রিজার্ভেশন নেই, উনি যে টিকিট কেটে উঠেছেন, তো উনি লোয়ার ডেক যেটা রয়েছে ট্রেনের সেই লোয়ার ডেকেই বসেছে। এবার উনি রোজকার যেরকম আর কি নিউজ পেপার পড়তে পড়তে উনি অফিস যান, তো উনি সেরকমই করছেন সেই দাদা। এবং মিনিট 5 পরে উনি খেয়াল করেন যে উল্টো দিক থেকে মেয়েটা আসছে এবং মেয়েটাকে দেখে না আবারও মনে হচ্ছে একটুখানি বিভ্রান্ত, কোথায় বসবে কোথায় নামবে কিছু যেন বুঝতে পারছে না, বারবার সিট নাম্বারগুলোর দিকে তাকাচ্ছে। তো তারপরে লোকটা ভাবলো যে মেয়েটা প্রথমবার ট্রেনে ট্রাভেল করছে, তো মেয়েটাকে একবার জিজ্ঞেস করে নিশ্চয়ই ওর কোনো প্রবলেম হচ্ছে। তো এই দাদা জিজ্ঞেস করেছে যে আপনি কোথায় নামবেন, মানে আপনি চাইলে এখানে এতগুলো ফাঁকা সিট আছে আপনি বসতেই পারেন। তো তখন না মেয়েটা মানে সত্যি ও যে ট্রেন সম্পর্কে অত কিছু জানে না বা ও যে এর আগে ট্রেন ট্রাভেল করেনি সেটা ওর কথা শুনে বোঝা যাচ্ছে। মেয়েটা বলে যে হ্যাঁ আমি তো ভাবছিলাম যে আমার এখানে তো কোনো সিট নাম্বার সেরকমভাবে নেই, আম, শুধু ডেক লেখা রয়েছে, তাহলে আমি লোয়ার ডেক এখানেই তাহলে বসছি। এই বলে মেয়েটা কি করে, এই দাদা যে সিটে বসেছিল ঠিক তার উল্টো দিকে সিটে গিয়ে বসে এবং ওই কম্পার্টমেন্টটায় মানে লোয়ার ডেকে ম্যাক্সিমাম 12 থেকে 14 জন মতো ছিল, যেটা ওনার মনে আছে, এটা উনি ইমেলে মেনশন করেছেন। এবং সবাই মোটামুটি নিজেদের মতো ব্যস্ত। তো উনি এই দাদা কি করতেন, একা থাকতেন তো কখনো কখনো যেটা হতো যে উনি সকালবেলা হয়তো একটু কোনোদিনও ঘুম থেকে উঠতে দেরি হয়ে যেত, তো উনি না সকালবেলা মানে নিজের ঘরে ব্রেকফাস্টটা করার টাইম পেতেন না। তো উনি কি করতেন একটু পাউরুটি জ্যামে লাগিয়ে বা বাটার দিয়ে আর তার সাথে হয়তো একটা কোনো ফল আপেল হোক কলা হোক ওটা উনি ব্যাগে ভরে দিতেন। ভোরে উনি কি করতেন, উনি চলে আসতেন এবং ট্রেনে যেহেতু 45 মিনিট থেকে 1 ঘন্টা লাগতো, উনি ট্রেনে ফাঁকা ফাঁকা ট্রেন, তো উনি সেখানেই অল্প অল্প করে কখনো কখনো খেয়ে নিতেন। যদিও এখানে মানে শর্ট ডিস্টেন্সে বা এরকম ওপেনলি কেউ খুব একটা খেতে চায় না বা খায় না, তো কখনো কখনো উনি এটা করতেন। যাই হোক, তো সেদিনও সেরকম একটা দিন ছিল না, একটু তাড়াহুড়োয় উনি বেরিয়েছিলেন অফিসের জন্য, তো সেই জন্য উনি আম, খাবারটা আর কি বাড়ি থেকে খেয়ে আসতে পারেননি, তো উনি একটু জ্যাম দিয়ে পাউরুটি আর তার সাথে একটা আপেল নিয়ে এসেছিলেন 3-4 টুকরো করে কেটে। এইবারে উনি আস্তে আস্তে টিফিন বক্স থেকে বার করে মানে উনি কি করতেন, ব্রেড জ্যাম লাগিয়ে ব্রেডটাকে আবার টুকরো টুকরো করে কেটে আনতেন, মানে একটা টোটাল ব্রেডের স্লাইসকে উনি 4 টুকরো করতেন, তো যাতে খেতে সুবিধে হয়। তো ওরকম করে উনি খাচ্ছেন এবং মেয়েটার দিকে না মানে ওনার চোখ বারবার চলে যাচ্ছে। তার কারণ হচ্ছে মেয়েটা কিরকম একটা অস্বাভাবিক মতো খুঁজখুঁজ করছে, সিটে বসে থাকছে, আবার কখনো উঠে পড়ছে, আবার একটু এদিক ওদিক দেখে আবার সিটে এসে বসছে। মানে মেয়েটার মধ্যে না মানে কোনো স্থিরতা নেই। ওকে দেখে মনে হচ্ছে যেন ও ভয় পাচ্ছে ট্রেনে একা ট্রাভেল করতে। মনে হচ্ছে যেন ও দিকভ্রষ্ট, ও জানে না ও কোথায় যাচ্ছে, কি করবে, এরকম একটা ব্যাপার। এবং মেয়েটাকে দেখে মানে চুলগুলো উস্কো খুস্কো এবং কিরকম যেন ওর মানে ওকে দেখে লাগছে। এবার ওই যে মানে এই দাদা খাচ্ছিল, তো উনি খেয়াল করে যে যখনই উনি ব্রেড
পার করে খাচ্ছে, মেয়েটা কিরকম যেন একটা করুণ দৃষ্টিতে ওনার দিকে তাকাচ্ছে। ওনার দিকে তাকাচ্ছে বলতে মানে ওই ব্রেডটা বা খাবারের দিকে তাকাচ্ছে। মানে যেটা দেখে কারোর যেকোনো মানুষ স্পষ্ট বুঝতে পারবে যে কোনো মানুষ যদি বেশ কিছুদিন না খায় বা বেশ কিছুক্ষণ না খায়, তার যদি খুব খিদে পেয়ে যায়, তাদের মানে খাবার দেখলে তার যেরকম একটা দৃষ্টি হতে পারে, কিছুটা সেরকম দৃষ্টি দিয়েই তাকাচ্ছে। এবার এটা দেখে না ওনার খুব অবাক লাগে, বলতে খারাপও লাগে যে মেয়েটাকে তাহলে কিছু খায়নি। এবার দেখুন আমেরিকায় না মানে এভাবে ফট করে কেউ কাউকে নিজের খাবার ওইভাবে অফার করা, এটা একটুখানি মানে এটা হয় না খুব একটা। এরকম ভাবে কেউ নিজের খাবার ওইভাবে তো অফার করে না। খুব বেশি হলে আর মেয়েটি কিন্তু আহ, গৃহহীন নয়। তো বুঝতেই পারছেন হট করে মানে মেয়েটাকে জিজ্ঞেস করা যে সে খাবে কিনা, বা নিজের খাবার থেকে মেয়েটাকে খাবার অফার করে, এটা কিন্তু খুব ভালো কালচার নয়। আর উনি তখন সবে সবে আমেরিকা এসছে, ওনাকে ওনার সিনিয়ররা বলেছে এখানে কিন্তু এইগুলো হয়, এখানে কিন্তু এগুলো হয় না, এরকম নানান জিনিসপত্র ওনাকে বলেছে। তো উনি ভাবছেন যে কি করবে, কিন্তু মেয়েটাকে দেখে বুঝতে পারছেন, মেয়েটার চোখের দৃষ্টি থেকে বুঝতে পারছেন যে মেয়েটার খুব খিদে পেয়েছে। তো তখন না উনি দেখছেন যে ওনার ব্যাগের মধ্যে উনি কিছু মাঝে মধ্যে খাবার রেখে দিতেন, তার মধ্যে ফ্রুট জুস থাকতো, ছোট ছোট মাফিনের কেক মাফিনের প্যাকেট থাকতো। উনি না ভাবলেন যে ওনার ব্যাগে কিছু আছে কিনা এরকম, কারণ নিজের খাবার থেকে তার ওইভাবে খাবার দেয়া যাবে না। তো উনি ব্যাগটা সার্চ করে দেখলেন যে ওনার ব্যাগে দুটো জুসের টেট্রা প্যাক রয়েছে ছোট ছোট, আর একটাই মাফিন রয়েছে। উনি কেক খেতে খুব ভালোবাসেন, তো একটা কেক রয়েছে। এবার ওনার না মনে খুব কনফিউশন হচ্ছে যে মেয়েটাকে বলবে কি করে। মানে মেয়েটাকে যদি বলে, এবার মেয়েটা যদি খারাপ মনে করে যে আমি কি গৃহহীন নাকি, আমি কি ভিখিরি নাকি যে তুমি আমাকে খাবারের অফার করছো, এটা একটা বাজে ম্যানার হয়ে যাবে। তো তখন না মানে উনি ভাবলেন যে ফট করে মেয়েটাকে তো ভাবে খাবার অফার করাটা ঠিক না, তো মেয়েটার সাথে একটা দুটো কথা বলি তারপরে মেয়েটাকে না হয় আমি খাবার কথা বলবো। তো উনি ওনার খাওয়া আর কমপ্লিট করলেন না, উনি টিফিন বক্সটা রেখে দিলেন। দিয়ে মেয়েটাকে জিজ্ঞেস করছে যে আপনি কি এখানে অফিস যাতায়াতের জন্য ট্রেনে উঠেছেন? তো মেয়েটা না তখন একটু অন্যমনস্ক ছিল। তো মেয়েটা বলে যে হ্যাঁ আমি একটা মানে উনি একটা হসপিটালের নাম বলছে যে ওই হসপিটালে ও মানে নার্সিং ট্রেনিং এর জন্য, মানে ও অলরেডি নার্স, তো সেখানে ও কাজের ট্রেনিং করবে বলে ও এখানে আসছে। আর মেয়েটার সাথে কিন্তু একটা ব্রাউন কালারের লেদারের একটা ব্যাগ ছিল, বেশ বড় ব্যাগ। তো উনি বললেন আচ্ছা আচ্ছা খুব ভালো। এসব দু একটা কাজকর্ম নিয়ে কথা হয়। তো তারপরে এই দাদা আর কি খুব বিনীতভাবে বলে যে আমি আপনাকে একটা কথা যদি বলি আপনি কিছু মনে করবেন না তো? তো মেয়েটি বলে না আপনি বলুন। তখন বলছে যে আমি খুব খুশি হব যদি আপনি জুস আর মাফিনের প্যাকেটটা যদি আমার থেকে নেন, আমার খুব ভালো লাগবে। প্লিজ আপনি কিছু মনে করবেন না, আপনি রিফিউজও করতে পারেন যদি আপনার ভালো না লাগে, কিন্তু আপনি যদি এটা নেন, আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আমি এই দেশে এসেছি এখন ১ বছরও হয়নি, আমার খুব ভালো লাগে এই দেশটাকে, খুব সুন্দর জায়গা, এরকম নানান কথাবার্তা বলে। এবং এই দাদা যেটা লিখেছেন যে উনি মনে করেছিলেন যে মেয়েটি হয়তো রিফিউজ করবে। তো উনি বলেন মানে মেয়েটি হয়তো বলবে যে না আমি খাবো না, বা আমার দরকার নেই, বা আমার খিদে নেই, এরকম কিছু একটা বলবে উনি ভেবেছিলেন। বাট সেটা কিন্তু একেবারেই হলো না। দেওয়ার সাথে সাথে কিন্তু মেয়েটি হাসি মুখে ওটা নিয়ে নেয়, এবং একবার জাস্ট থ্যাংক ইউ বলেই মেয়েটা ওই সিটে বসেই ফ্রুট জুসটা প্রথমে খায়, এবং তারপরে মাফিনের প্যাকেটটা খুলে সেখান থেকে কেকটা মানে একবারে খেতে থাকে, এবং পুরো দুটো খাবার একবারে শেষ করে আবার ওনাকে থ্যাংক ইউ বলে মেয়েটি কি করে, তার মিনিট ১০ পরে একটা প্ল্যাটফর্মে এসে ট্রেনটা থামে, এবং মেয়েটি ওখানে নেমে যায়। যাই হোক, তো ব্যাপারটা এই অবধি সেদিন রইল। এবং ওই মেয়েটিকে মানে দেখে এই দাদার একটু অদ্ভুতই লেগেছিল, কারণ মানে দেখুন শ্বেতাঙ্গ যারা হয় বেশিরভাগ ক্ষেত্রে তাদের চোখগুলো নীল হয় অথবা সবুজ হয়, চোখ কটা হয়, সেটা সেটা খুব কমন জিনিস। কিন্তু এক্ষেত্রে মেয়েটির চোখ দুটো যেন একটু অন্যরকম মায়াবী টাইপের ছিল। মানে যতবারই উনি তাকিয়েছেন, ওনার কেন না জানি না মনে হয়েছে ওই চোখ দুটো খুব গভীর, মানে বিশাল কিছু একটা যেন ওই চোখের মধ্যে রয়েছে। এবং উনি সেদিন অফিসে কাজ করেন, সব ঠিক আছে, কিন্তু বারবার কেন জানি না ওনার ওই মেয়েটার কথা খুব মনে পড়তে থাকে। যাই হোক, পরের দিন আবার উনি অফিসে আসেন, যথারীতি
উনি ভেবেছেন যে মেয়েটি তো লাগেজ নিয়ে যাচ্ছিল, তো নিশ্চয়ই মেয়েটি যখন নার্স আশেপাশেই কোথাও থাকবে, এত দূর তার মেয়েটা রোজ রোজ ট্রাভেল করবে না। যাই হোক, তো সত্যি সত্যি তারপরে 4-5 দিন কিন্তু এই দাদা আর মেয়েটিকে, মানে মেয়েটির কোনো দেখাই পায়নি, সেটা প্ল্যাটফর্মে হোক বা ট্রেনে হোক, দেখা পায়নি। কিন্তু পরের সপ্তাহে মেয়েটির সাথে আবার কিন্তু এই দাদার সেই প্ল্যাটফর্মেই দেখা হয়, এবং সেই দিন কিন্তু মেয়েটি আগে থেকে এসে প্ল্যাটফর্মে বসেছিল, এবং দাদা যখন প্রথম প্ল্যাটফর্মে ঢোকেন, উনি ঢুকেই দেখেন মেয়েটি বসে আছে, এবং উনি ইমেলে লিখেছেন যে এটা আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে মেয়েটিকে প্ল্যাটফর্মে বসে থাকতে দেখে আমার খুব ভালো লাগে, এবং ওই মেয়েটির সাথে দেখা হওয়ার পরদিন থেকেই উনি মনে মনে ভাবতেন যে যদি আজকেও মেয়েটির সাথে দেখা হতো, যদি আজকেও মেয়েটি ট্রেনে ট্রাভেল করে, তাহলে ওর সাথে একটু কথা হবে। এবং এই বিষয়টা ওনার মধ্যে যে কি করে এলো বা কেন এলো, সেটা কিন্তু উনি নিজেও জানেন না। উনি আইটিতে কাজ করেন, উনি যেটা জানিয়েছেন, উনি ওনার প্রচুর কলিগ রয়েছে যাদের সাথে ওনার খুব ভালো বন্ধুত্ব, সেটা মহিলা কলিগ রয়েছে, পুরুষ কলিগ রয়েছে। কিন্তু মানে একজনের জন্য এইভাবে একবারই দেখা হয়েছে, গুটি কয়েকটা কথা হয়েছে, কিন্তু মানে মেয়েটি এত সুন্দরভাবে ওনার সাথে কথা বলে, এত মার্জিতভাবে ওনার সাথে মানে যেটুকু যা কনভারসেশন হয় সেটুকুতে মেয়েটি যেভাবে নিজেকে প্রকাশ করে, এটা কিন্তু ভদ্রলোকের ভীষণ ভালো লাগে। এবং উনি যখন পরের সপ্তাহে দেখলেন যে মেয়েটি প্ল্যাটফর্মে বসে আছে, উনি কিন্তু মেয়েটিকে দেখে হাসেন, এবং মেয়েটি কেমন আছে, কি করছে সেই বিষয়ে উনি নিজেই চেঁচে পড়ে জিজ্ঞেস করেন। তো মেয়েটি তখন জানায় যে মেয়েটি ভালো আছে, এবং যে স্টেশন থেকে এই দাদা আর কি উঠতেন, এবং মেয়েটিও যে স্টেশনে এসে দাঁড়িয়েছিল ওইখানে মেয়েটির আম, আর কি দাদা রয়েছে, তো সেই দাদার ফ্যামিলিতে মেয়েটি মাঝে মধ্যে আসে, দেখা করে যায়। এবং মেয়েটির বাড়ি হচ্ছে বোস্টনে। তো বোস্টনে ওর ফ্যামিলি থাকে, মানে ওর মা বাবা এরা থাকে, এখানে ওর দাদা থাকে তার ফ্যামিলি নিয়ে। তো ওই দাদার কাছেই এসেছিল, এবং সেখান থেকেই ও আহ, যেখানে আর কি ও নার্সের কাজ করে, সেইখানে উনি আর কি কাজ করে, এবং মাঝে মধ্যে এই দাদার ফ্যামিলিতে এসে দেখা করে যায়। এবং মেয়েটির সাথে সেদিন যে আলাপ হয়, মেয়েটিকে কিন্তু আগের দিন যেরকম এরকম উদ্ভ্রান্ত লাগছিল, মনে হচ্ছিল কিছু একটা খুঁজছে, বুঝতে পারছে না কি করবে কি করবে না, সেদিন কিন্তু মেয়েটাকে একেবারে স্বাভাবিক লাগলো। এবং মেয়েটিও এই দাদার সাথে খুব ভালোভাবেই কথা বলে। দুজনে একই কম্পার্টমেন্টে ওঠে, এবং দুজনে অপোজিট সিটে বসে, মানে দাদা যে সিটে বসেছিল ঠিক তার উল্টো দিকের সিটে। আর ট্রেন যেহেতু ওই লোয়ার ডেকটা মোটামুটি ফাঁকাই যায়, তো এখানে ট্রেনে কিন্তু অতটা ভিড় হয়নি। ইভেন আমিও এখানকার ট্রেনে অনেক ট্রাভেল করেছি, সত্যি আমারও কিন্তু ক্যালিফোর্নিয়া বলুন বা নিউ ইয়র্কে বলুন, এত কিন্তু ট্রেনে ভিড় হয় না, মানে খুবই কম, আপনি অলওয়েজ বসার জায়গা পাবেনই, প্রচুর ফাঁকা সিট থাকে। যাই হোক, তো মেয়েটার সাথে ভালো মতো কথা হয়, এবং মেয়েটা আবার তারপরে নিজের গন্তব্যে নেমে যায়, এবং দাদাও নিজের অফিসে চলে আসে। এবং এইভাবে কিন্তু মেয়েটির সাথে এই দাদার সপ্তাহে 2 থেকে 1 বার করে দেখা হওয়া শুরু হলো। এবং এই যে মেয়েটির সাথে এই দাদার দেখা হতো, মেয়েটি কিন্তু বেশ ভালোভাবে কথা বলতো, এবং ও মানে দাদাকে জিজ্ঞেস করতো যে দাদা কোথা থেকে এসেছে, এবং দাদা ইন্ডিয়ার কথা বলে, মানে বাংলার কথা বলে, পশ্চিমবঙ্গের কথা বলে। এবং দুজনের মধ্যে কিন্তু এই কালচারাল বিষয় নিয়ে, মানে ইন্ডিয়ান কালচার, আমেরিকান কালচার, এসব নিয়ে কথা হতো, এবং টুকটাক যেটুকু কথাবার্তা হতো সেটাও কিন্তু বেশ ভালো করতো, এবং মেয়েটা কিন্তু খুব মজা করে আনন্দ করে কথা বলতো। এবং একদিন ইভেন মেয়েটি একটা কেক বানিয়ে এনে এই দাদাকে দেয়, যে আপনি সেদিন আমাকে খাবার দিয়েছিলেন, আমার খুব ভালো লেগেছিল, আমি সেদিনকে সত্যি খুব হাংরি ছিলাম, তো আমি আজকে একটা কেক বেক করে এনেছি, আপনি একটু নিন। তো বলে ওনাকে একটা ছোট্ট কেক গিফটও করেছিল। দাদার খুব ভালো লাগে। এবং এই দুজন সপ্তাহে ওই 1 থেকে 2 দিন করে যে স্টেশনে দেখা হতো, ওনাদের ভিতরে মানে কথোপকথন হতো। ইন্ডিয়ার কোথায় কি, কি আছে, কি, কি দেখবার জায়গা আছে, কি, কি ঘোরার জায়গা আছে, এসব নিয়ে কথা হতো। আমেরিকার কোথায়, কোথায় সুন্দর, সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আছে, কি, কি ন্যাচারাল বিউটি আছে যেগুলো obviously দেখা উচিত কারোর এলে। এইসব নিয়ে খুব সাধারণ কথাবার্তা, এগুলো নিয়ে কিন্তু দাদার সাথে ওই মেয়েটির কথা হতো। কিন্তু যেটা দাদা জানিয়েছেন যে এই যে কথাবার্তা হতো, এই কথাবার্তাটা কিন্তু শুধু ওই ট্রেনের টাইমটুকুই গল্প করার মধ্যেই সীমাবদ্ধ ছিল। উনি বা মেয়েটি কখনোই কিন্তু একে অপরের ফোন নাম্বার এক্সচেঞ্জ করেনি, বা দাদাও কোনোদিনও মেয়েটিকে জিজ্ঞেস করেনি তার সেল ফোন নাম্বার কি, বা মেয়েটিও কিন্তু কখনো ওনার থেকে ফোন নাম্বার চায়নি।
এবার এইভাবে দেখা হতো এবং দাদা মোটামুটি ধরে নিয়েছিলেন যে মেয়েটির সাথে হয়তো ওনার এই সপ্তাহে ১-২ বার করে যে দেখা হয় সেটা অলওয়েজই হবে। মানে এভাবেই চলতে থাকবে। এবং তার সাথে দাদা এটাও জানিয়েছেন, মেয়েটিকে কিন্তু ওই দাদার বেশ ভালো লাগতো। মানে এই ভালো লাগাটা কিন্তু ওই প্রেম ভালোবাসার দিকে মোড় নিয়েছিল সেটা নয়। কিন্তু একটা আ মানে ট্রেনে যেতে, যেতে কথা বলতে যাওয়া এবং মেয়েটিকে দেখতে শুনতে খুব সুন্দর ছিল। তার থেকেও যেটা দাদার ভালো লেগেছিল, মেয়েটি কিন্তু খুব বিনয়ী ছিল। মানে যেকোনো বিষয়ে হয়তো মেয়েটা কথা বললে মেয়েটি খুব হাসি মুখে কথা বলত। কিছু যদি বুঝতে না পারত, মেয়েটি জিজ্ঞেস করত এবং কালচার সম্পর্কে গান বাজনা সবকিছু নিয়ে কিন্তু মেয়েটির বেশ ইন্টারেস্ট ছিল এবং যখনই এই দাদার সাথে ট্রেনে কথা হতো মেয়েটি একবার করে ইন্ডিয়ান মুভি নিয়ে কথা বলতো, কালচার নিয়ে কথা বলতো। এগুলো আর কি মেয়েটার খুব এরিয়া অফ ইন্টারেস্ট ছিল এবং দাদাও লিখেছেন যে ওনারও কিন্তু মেয়েটির সাথে কথা বলতে ভীষণ ভালো লাগতো। এবারে হঠাৎই একদিন রাতের বেলা উনি ওনার ঘরে ঘুমিয়ে আছেন। আচ্ছা এখানে আমি বলি, উনি যে অ্যাপার্টমেন্টটা রেন্ট নিয়েছে সেটা কিন্তু একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট ছিল। মানে একটা ঘর, সেই ঘরে একটা বেড ছিল এবং সেই মানে কিচেনটা আলাদা করে নয়, সেই ঘরের সাথেই অ্যাটাচ একটা কিচেন রয়েছে। মানে আলাদা করে কোনো কিচেনের রুম ছিল না। স্টুডিও অ্যাপার্টমেন্ট বুঝতেই পারছেন আর একটা টয়লেট। এইটা ছিল ওনার রেন্টেড অ্যাপার্টমেন্টের আর কি ব্যাপার। এবার এরকম আর কি চলছে। তো একদিন রাতের বেলা উনি ঘুমিয়ে আছেন। হঠাৎ করেই ওনার যে অ্যাপার্টমেন্টের যে ডোরবেল সেটা বেজে ওঠে। আর এখানে বলে রাখি, ওনার যে অ্যাপার্টমেন্টটা ছিল সেই অ্যাপার্টমেন্টের একদম গ্রাউন্ড ফ্লোরে একদম একতলায় উনি থাকতেন এবং পাশাপাশি এরকম ৩-৪ টে আর কি এরকম রেন্টেড অ্যাপার্টমেন্ট ছিল। প্রত্যেকটা অ্যাপার্টমেন্টই দোতলা করে। মানে নিচে একটা আর ওপরে আরেকটা রয়েছে। এবার ওনার সাথে দেখা করতে ফ্যামিলির কেউ আসার কেউ নেই। কারণ ফ্যামিলির কেউ ওনার আমেরিকায় থাকে না। আর বন্ধু-বান্ধব ওনার সেরকম অর্থে হয়নি। আর বাকি অফিসের যারা কলিগ রয়েছে তাদের সাথে অফিসে যোগাযোগ হয়, অফিসে কথা এবং তারা সবাই অন্যদিকে থাকে, ফ্যামিলি নিয়ে থাকে। তো উনি ভাবলেন যে এত রাতে কে আসবে? এবার উনি ভাবেন যে কোনো আততায়ী হতে পারে। সে হয়তো কোনো চুরি ডাকাতির উদ্দেশ্যে তার অ্যাপার্টমেন্টের ডোরবেল বাজাচ্ছে। এবার তখন আজ থেকে ১৫ বছর আগেকার কথা আমি বলছি। তো তখন না এত বেশি আ ভিডিও ডোরবেল বা এরকম যে দরজার বাইরে কে আছে সেটা আপনি ক্যামেরা দিয়ে ভিতর থেকেই দেখে নিলেন, সেই বুঝে আপনি দরজা খুললেন। এত উন্নত ব্যবস্থা কিন্তু ছিল না বা থাকলেও ওনার অ্যাপার্টমেন্টে কিন্তু সেটা কখনোই এভেইলেবল ছিল না। এবার উনি ভাবছেন যে কে আসতে পারে? এবার ওখানে যে দরজায় যে ছোট হোল মতো থাকে, তো সেই হোল দিয়ে উনি যখন দেখলেন, উনি দেখলেন কেউ নেই। মানে দরজার ওখানটা পুরো ফাঁকা। তো উনি ভাবলেন যে তাহলে নিশ্চয়ই কেউ এটা ইচ্ছে করে করেছে। সে হয়তো এখানে দাঁড়িয়ে ছিল। মানে আমি বারবার ডোরবেল বাজানোর পর মানে ২-৩ বার এরকম ডোরবেল প্রেস হয়েছে। তো যেহেতু উনি দরজা খোলেনি হয়তো সে চলে গেছে। এবার উনি ভাবলেন যে মানে উনি তখন এখানে এসেছেন প্রায় ১ বছর হবে এবং কোনোদিনই মানে ওনার সিনিয়ররা ওনাকে বলেছে যে, "দেখ সাবধানে থাকবি, একা থাকিস। আ ফট করে দরজা খুলবি না।" এরকম নানান কথাবার্তা সবার থেকে উনি শুনেছেন। কিন্তু ওনার সাথে কোনোদিনও এরকম হয়নি যে রাতের বেলা কেউ ওনার দরজায় এরকম বেল বাজাবে। তো উনি ওনার ঘরের জানলার পর্দা সরিয়ে সত্যিই দেখার চেষ্টা করতে লাগলেন যে কেউ আছে কিনা। কারণ ওনার অ্যাপার্টমেন্ট থেকে যদি কেউ বেরোয়, বেরিয়ে যদি সে বাইরে রাস্তার দিকে যেতে চায়, তাকে কিন্তু ওই জায়গাটা দিয়েই পাস করতে হবে এবং সেটা ওনার ঘরের জানলা থেকে যথেষ্ট ভালোভাবে ভিজিবল। তো উনি কাউকেই দেখতে পেলেন না এবং ওনার মনে হলো যে তাহলে হয়তো সে হঠাৎ করে ডোরবেলটা বাজিয়েই হয়তো সে দৌড়ে চলে গেছে। তো উনি তাকে দেখতে পাবে না। তো উনি আবার জল-টল খেয়ে শুয়ে পড়লেন। এবার শুয়ে পড়ার কিছুক্ষণ পরে উনি শুনতে পাচ্ছেন যে ওনার ঘরের ঠিক বাইরে, মানে বাইরের যে ওরকম লন মতো রয়েছে যে ঘাসের যে জমিটা রয়েছে, সেইখানে থেকে একটা খচখচানি আওয়াজ আসছে। যেটা কিন্তু একেবারেই অত গভীর রাতে আসার কথা নয়। আর আমেরিকার লোকেরা এমনিতেই খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে। এবারে ওনার দ্বিতীয়বার ঘুমিয়ে পড়ার মিনিট ১০-১৫ র মধ্যে আবার কিন্তু ওনার মনে হলো যে ঠিক ওনার ঘরের বাইরে কোথাও একটা আওয়াজ হচ্ছে। এবং তখন কিন্তু ওনার মনে একটু সন্দেহ হয়। এবং সঙ্গে, সঙ্গে উনি কি করে ঘরের লাইটটা জ্বালায়। ঘরের লাইটটা জ্বালিয়ে উনি আরেকবার আরকি জানলার পর্দাটা সরিয়ে দেখেন এবং দেখেন যথারীতি বাইরে কেউ নেই।
এবার তখন ওনার মনে হয় যে আশেপাশে আরো অ্যাপার্টমেন্ট রয়েছে, হয়তো কেউ রাতের বেলা বেরোচ্ছে বা ঢুকছে, সেটাও হতে পারে। তো উনি তখন ভাবেন যে মানে আমি এরকমভাবে ভয় পাচ্ছি কেন? আমি তো এখানে এই রুমে আমি না হয় এই অ্যাপার্টমেন্টে একা থাকি। কিন্তু আরো তো অ্যাপার্টমেন্ট রয়েছে আশেপাশে। সেখানকার লোকজনও যাতায়াত করতে পারে। তো এটা আমার তো ভাবনা চিন্তা ঠিক না। তো ওনার নিজেই একটুখানি নিজেকে মানে বোকা, বোকা ব্যাপারটা মনে হয়। তো এবং উনি আবার লাইটটা বন্ধ করে মানে যে মুহূর্তে লাইটটা অফ করেছেন, সেই মুহূর্তে ওনার যেহেতু স্টুডিও অ্যাপার্টমেন্ট ছিল, একটাই ঘর। ওনার জাস্ট মনে হলো ঠিক রান্নাঘরের কাছে যেখানটা কিচেন এরিয়া, সেইখানটায় যেন কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। মানে যেই মুহূর্তে উনি লাইটটা অফ করলো, ঠিক সেই মুহূর্তে উনি ওই ছায়ামূর্তি দেখতে পান। এবং সেই ছায়ামূর্তিটার দেখে না উনি মানে ১ম কথা হচ্ছে যে ওরকম গভীর রাতে উনি যেখানে একা থাকেন অ্যাপার্টমেন্টে, সেখানে যদি ফট করে কেউ একটা এরকম কোনো ছায়ামূর্তি দেখে, এমনিই প্রচন্ড ভয় লাগবে। আর আরো বেশি ওনার ভয়ের সাথে, সাথে উনি খুব মানে আশ্চর্য হয়ে যান যে ওই যে মেয়েটি যাকে আরকি উনি দেখতেন, সেই স্টেশনে যে মেয়েটির সাথে পরিচয় হয়েছিল, দেখা হয়েছিল, সেই মেয়েটি যেরকম একটা লং কোট পরে আসতো, মেয়েটিকে মানে নয় ব্রাউন রঙের অথবা ব্লু কালারের একটা মেয়েটা লং কোট পরতো। তো ঠিক সেই মেয়েটা যেরকম লং কোট পরতো, ঠিক সেরকম লং কোট পরা একটি মানে নারী অবয়বী উনি দেখেন। মুখ উনি দেখতে পাননি, উনি দেখলেন। এবং দেখার পরে উনি এক মুহূর্তের জন্য পুরো ফ্রিজ হয়ে যান। এবং তারপরে যখন ওনার সম্বিত এলো, সঙ্গে, সঙ্গে উনি আবার লাইটের সুইচটা অন করেন। তো লাইটের সুইচটা অন করে দেখছেন যে যথারীতি রান্নাঘরের দিকে কেউ নেই। এবং খুব অদ্ভুতভাবে উনি একটু অন্যমনস্ক হয়ে যান। মানে হঠাৎ করে যদি কেউ নিজের ঘরের মধ্যে এরকম একটা জিনিস রাতের বেলা দেখে, তার অবাক লাগবেই, সে ভয় পেয়ে যাবেই। এবং উনি তখন আস্তে, আস্তে কিচেন এরিয়াটার দিকে যান। এবং দেখছে কিচেন আর স্টুডিও অ্যাপার্টমেন্ট, বুঝতেই পারছেন খুব একটা বিশাল বড় নয়। তো উনি ভাবতেন যে এটা কি করে সম্ভব? আমি কি দেখলাম? মানে এতদিন ধরে উনি একা, একা রয়েছে, দেশ ছেড়ে বিদেশে এসে এতদিন উনি একা রয়েছেন। এরকম কিন্তু কখনোই ওনার মনে হয়নি যে উনি কিছু একটা দেখছে, সেটা আদতে এক্সিস্ট করছে না, এরকম কখনোই হয়নি। এবং এইরকম যখন উনি দেখেন, রান্নাঘরে গিয়ে ওনার খুব অদ্ভুত টাইপের একটা ফিলিংস হয়। এবং যেহেতু উনি অন্যমনস্ক ছিলেন, উনি মানে এক হাতে ওনার ফোন ছিল এবং অন্য হাতটা এমনি ফাঁকা ছিল। জাস্ট এবার উনি জাস্ট শেলফের উপরে হাত রেখেছেন এবং উনি খেয়াল করেননি যে উনি নিজেই রান্নাবাড়ি তো একাই থাকতেন, নিজেই রান্না করতেন। তো ছুরি যেটা ছিল, সেই ছুরিটা কাজ করে উনি শেলফের উপরেই রেখেছিলেন। এবং যেহেতু ওনার মানে চিন্তাভাবনা একটা অন্য চিন্তাভাবনার মধ্যে উনি চলে গেছেন এবং ওনার খুব ভয়ও লাগছিল একটা সময়। উনি না ভুল করে হাতটাকে ফট করে ওই ছুরির উপরে রেখে দেন এবং যথারীতি ওনার হাতটা কেটে যায়। সঙ্গে, সঙ্গে হাত কেটে রক্ত পড়তে থাকে। তখন উনি ভাবলেন যে বাবা আমি এখানে মানে ওনার নিজেরই খুব অবাক লাগে। ১ম কথা হচ্ছে ওখানে ছুরিটা ওখানে রাখার কথাও না। উনি ইউজ করে মানে ওনার কেস মতো ছিল, সেখানে উনি অলওয়েজ ছুরিটা রেখে দেন। মানে জায়গায় উনি জিনিসপত্র রাখেন। আর যেহেতু উনি একা থাকতেন, তাই ওনার খুব বেশি কিচেনে বাসনপত্র বা ইউটেনসিলস যে খুব একটা বেশি ছিল তাও নয়। যাই হোক, তারপরে আবার রাতের বেলা সেই হাতটাকে ওয়াশ-টোয়াশ করে উনি মেডিসিন লাগিয়ে শুয়ে পড়েন। এবং তখন উনি মনে, মনে ভাবছেন যে আমি মানে ঘরের মধ্যে রয়েছি, কিন্তু আমি এই মেয়েটাকে কি করে দেখলাম? আর মেয়েটার সাথে কিন্তু ওনার বেশ কিছুদিন ধরে কোনো মানে দেখাই হয়নি স্টেশনে। এবার উনি ভাবছেন যে কি ব্যাপার, মেয়েটাকে আমি কি করে দেখলাম? এটা কি আমার মনের ভুল? তারপরে ভাবছেন যে আমি মেয়েটাকে কেন দেখতে যাবো? আমি তো ওর কথা চিন্তা করছিলাম তাও নয়। এবার দেখবেন মানুষের অবচেতন মনে কিন্তু অনেক চিন্তাভাবনা চলে। মানুষ হয়তো সেটা খুব অ্যাক্টিভ হয়তো চিন্তাভাবনা নয়, কিন্তু সেটা প্যাসিভ চিন্তাভাবনাতেও কিন্তু অনেক কিছু মানুষের মনে মাথায় ঘুরতে থাকে। এবার উনি তখন ভাবলেন, এই দাদা তখন ভাবেন যে হয়তো ওনার অবচেতন মনে কখনো মনে হয়েছে যে মেয়েটার সাথে অনেকদিন দেখা হয় না, কথা হয় না। হয়তো সেইজন্য উনি হ্যালুসিনেশন করলেন। এবং দেখবেন যারা বিশেষত একা থাকে, তারা না অনেক সময় অনেক কিছু ঘটনা ঘটলে বা অনেক কিছু এমন সিচুয়েশন তাদের আসে যে তারা না নিজেরাই নিজেদের ভাবনা চিন্তাকে বিশ্বাস করতে পারে না। তারা ভাবে যে এটা আবার ঘটে নাকি বা এরকমও আবার হয়? ঠিক সেম জিনিসটা কিন্তু এই দাদার সাথেও ঘটল। যাই হোক, তো উনি ভাবলেন যে ঠিক আছে, আমি বেশি ভাবছি। যাই হোক, উনার হাতটা যেহেতু কেটে গেছিল, হাতটা বেশ জ্বালা করছিল। তো হাতে গজ-টজ দিয়ে তুলো-টুলো দিয়ে উনি ব্যান্ডেজ করেন এবং রাতটা কেটে যায়।
এবার পরের দিন উনি আবার যথারীতি অফিস যাওয়ার জন্য বেরিয়েছেন রাস্তায়। এবার উনি ভাবছেন যে আজকে যদি মেয়েটার সাথে দেখা হয়, মেয়েটাকে জিজ্ঞেস করব যে মেয়েটা কোথায় থাকে বা একটু ইনফরমেশন একটু মেয়েটার থেকে নেব। আর মেয়েটা এদিকে কোথাও সত্যি এসছে কি আসেনি এটাও একটু জানবো। মানে উনি না মানে বুঝতে পারছেন যে যে মেয়েটাকে যে উনি নিজের ঘরের মধ্যে ওনার দেখলেন বলে মনে হলো, এটা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু তাও যেন কোথাও ওনার মনে হচ্ছিল যে আমি এতটা ভুল দেখতে পারি না। কিন্তু যথারীতি মেয়েটার সাথে কিন্তু ওনার সেই স্টেশনে আর দেখা হলো না, ট্রেনেও দেখা হলো না। এবারে আর কি করবে? উনি অফিস করে ফিরছে। এবার সেদিন ওনার অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছে। আর সেই সময়টা ছিল শীতকাল। আর শীতকালে কিন্তু সানসেট অনেক তাড়াতাড়ি হয়ে যায়। মানে ৪টের সময় প্রায় অন্ধকার, অন্ধকার মতো হয়ে যায়। তো ওনার ৪:৩০ মতো বাজে। মানে তখন আলো প্রায় নেই বললেই চলে। একদম মানে সন্ধে হয়েই গেছে। এবার উনি স্টেশন থেকে নেমে উনি মাঝে মধ্যে হেঁটে, হেঁটে আসতেন আবার তারপরে উনি কিছুদিন পর একটা সাইকেল কিনেছিলেন। মানে এখানে তো বাইক বলে সাইকেলকে। তো ওরকম মোটা চাকার যে বাইকগুলো হয় সেরকম উনি সেদিক দিয়ে ওখান থেকে বাড়ি অব্দি আসছেন এবং উনার প্ল্যান ছিল যে বাড়িতে ঢোকার আগে উনি একটু কোনো সুপার মার্কেট থেকে কিছু বাজার দোকান করবেন। তো সেই জন্য উনি বাড়ির পথে না এসে উনি অন্য একটা পথ দিয়ে ওইরকমই যেটাকে আমরা সাইকেল বলি, আমেরিকায় সেটাকে বাইক বলে। তো ওরকম বাইক বা সাইকেল যেটাই বলুন, সেটা চালিয়ে, চালিয়ে উনি সেই মার্কেটের দিকে যাচ্ছেন। সেখান থেকে কিছু জিনিসপত্র, সবজিপত্র তুলে সেখান থেকে উনি বাড়ি যাবেন। এবার মার্কেটে গেছে। এবার মার্কেট থেকে যখন উনি ঘরের দিকে ফিরছে, সেই জায়গাটা কিন্তু বেশ ফাঁকা, ফাঁকা। আর সামনে দুপাশে কোনো বাড়িঘর নেই। জাস্ট ফাঁকা জমি এবং ওখান দিয়ে উনি বাইক চালিয়ে ফিরছেন। এবং তখন ওনার মানে বেশ ভালো লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর তখন বাড়ির লোক মানে আশেপাশে যে কটা আর কি বাড়ি আছে দূরে দূরে হোক বা আশেপাশে, সেই বাড়িতে কিন্তু অত তীব্র লাইট নেই। সব ঘরের মধ্যে যে যার নিজের মতো আছে। আর যেহেতু শীতকাল, ভালো ঠান্ডা সেদিন। এবার উনি যাচ্ছে, যাচ্ছে হঠাৎই মনে হলো যেন মানে ওনার পাশ দিয়ে কেউ একজন ফট করে পাস করে গেল। এবার উনি বাইকে আছেন। এবার যদি ওনাকে কেউ পাস করে যায়, নয় সেও বাইকে থাকবে বা সে গাড়িতে থাকবে, কিছু একটা এরকম তো থাকবে। কিন্তু উনি যখন পিছন ঘুরে তাকালেন, উনি দেখলেন কেউ নেই। যাই হোক, তো উনার মনে হলো ধুর আমি আবার কি ভাবছি? মানে উনি খালি ভাবছেন যে কালকে রাতে যে ঘটনাটা ঘটেছে, সেটারই হয়তো প্রভাব ওনার মনের মধ্যে পড়েছে। তো উনি হেঁটে, হেঁটে আরো মানে এগিয়ে যাবেন কিনা ভাবছেন। তো তারপরে ভাবলো মানে উনি না ১ম এ যখন সাইকেল থেকে নেমে উনি দেখলেন যে কেউ পাস করলো কিনা, তখন উনি কিছুটা হাঁটছিলেন। উনি আর তখন বাইকটা চালায়নি। তো তখন উনার খুব ঠান্ডা লাগছে। তো উনি ভাবলেন যে না আর হাঁটবো না। আর এটা আমার মনের ভুল। কেউই এভাবে আমাকে পাস করে যায়নি। পাস করলে তো আমি দেখতে পেতাম। তো আবার উনি বাইকটা চালিয়ে যাচ্ছেন এবং একটা সময় যখন উনি বাড়ির খুব কাছাকাছি চলে এসেছেন, ঠিক সেই সময় উনি দেখলেন ওই মেয়েটা ব্রাউন রঙের লং কোট পরে দাঁড়িয়ে রয়েছে। এবং মেয়েটাকে দেখে না ওনার একটু অবাক লাগে এবং ওনার খুব বেশ ভালোও লাগে। যে মেয়েটা বলেছিল যে মেয়েটাও এখানে ওর ব্রাদারের যে বাড়ি রয়েছে, ফ্যামিলি রয়েছে তার সাথে থাকে। তো উনি কি করেছে, মেয়েটাকে দেখে মেয়েটা একটু মানে দাঁড়িয়ে যে ছিল সেটা অন্য রাস্তার মুখে দাঁড়িয়ে ছিল। মানে সেই জায়গাটা একটা অন্য রাস্তাকে কানেক্ট করে। তো মেয়েটাকে দেখে উনি কি করেছে, ওনার নিজের অ্যাপার্টমেন্টের দিকে না গিয়ে উনি ওই দিকটা চলে গেছে। এবার মেয়েটাকে উনি হাঁটতে দেখেছিলেন। এবার উনি পিছন, পিছন যাচ্ছে। এবারে উনি দেখছেন যে মেয়েটা মানে উনি তো বাইকে আছেন এবং এখানে যে সাইকেলগুলো যে চলে যেটাকে এখানে বাইক বলে, এগুলো কিন্তু বেশ ভালো স্পিডে চালানো যায়। মানে নরমাল সাইকেলের থেকে কিন্তু এগুলো ভালো স্পিড আপ করা যায়। এবার উনি দেখেন যে মেয়েটা ওই রাস্তার মুখে যাচ্ছে। এবার উনি বাইকে করে যাচ্ছে। এবার উনি একটা জিনিস কিছুক্ষণ পরে বুঝতে পারলেন যে মেয়েটা হেঁটে, হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছে এবং ওই রাস্তাটা একদম নির্জন। আশেপাশে ২-১ টা ছোট, ছোট বাড়ি আছে এবং সেই বাড়িগুলো বিশাল, বিশাল লট এরিয়া নিয়ে। তো সেই বাড়ির মানে ফ্রন্ট ইয়ার্ডই এত বড় আর ব্যাক ইয়ার্ডও অনেক বড়। সেই বাড়ির ভিতরে, ভিতরে হয়তো তাদের বেডরুমে লাইট জ্বলছে। কিন্তু সেই আলো আর মানে রাস্তায় এসে পৌঁছচ্ছে না। আর রোড লাইট রয়েছে কিন্তু সেগুলো অনেক উঁচুতে, উঁচুতে। খুব বিশাল তীব্র লাইট সেটা নয়।
তো কিছুক্ষণ মানে পিছন পিছন যাওয়ার পর উনি ভাবছেন যে আমি মেয়েটা হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি সাইকেলে রয়েছি, আমি তাও মেয়েটাকে কেন মানে মেয়েটা অব্দি আমি পৌঁছতে পারছি না কেন। এই বলে উনি না ওই বাইকের স্পিডটা একদম হাইয়েস্ট করে দেন। মানে মানে সব থেকে বেশি স্পিডে উনি ওটা চালাচ্ছেন। আর জায়গাটা একটুখানি পাহাড়ি জায়গা মতো ছিল। তো উনি যাচ্ছেন যাচ্ছেন এবং আস্তে আস্তে না মানে যে কটা দু একটা বাড়িঘর ছিল সেই বাড়িঘরগুলো আর নেই। এবং উনি দেখছেন মেয়েটা হাঁটছে তো হাঁটছেই। ভাবছে যে ও কত আগে হাঁটছে, মানে ও তো আমার থেকে খুব বেশি ডিস্টেন্সে ছিল, নাহলে আমি দেখলাম কি করে। অদ্ভুত ভাবে মানে ওই যে জায়গাটা ছিল, মানে উনি যখন যে জায়গাটা কি চলে এসেছিলেন, উনি তো বাইকের স্পিডটা খুব বাড়িয়ে দিয়েছেন। তারপরে উনি কিছুক্ষণ পরে দেখেন মেয়েটা রাস্তাতে তো নেই এবং উনি মানে সাইকেলটাকে খুব জোরে ব্রেক করে উনি মানে থামানোর চেষ্টা করেন এবং তার ফলে উনি পড়ে যান, ওটা থেকে পড়ে যান। এবং উনি দেখেন সামনে কোনো রাস্তাই আর নেই, ওই জায়গাটা একটা ক্রিক রয়েছে, মানে একটা ছোট জলাশয় টাইপের রয়েছে এবং তার ওপাশে একটা অন্য আর একটা জনপথ টাইপের এবং মাঝখানের জায়গাটা হচ্ছে একটা ক্রিক রয়েছে, মানে জল বয়ে যাচ্ছে এরকম। যেহেতু জায়গাটার থেকে আরেকটু দূরে পাহাড় রয়েছে, তো সেখান থেকে পাহাড় থেকে কোনো ঝর্ণার জল এসে ওই জায়গাটা দিয়ে পাস করছে এবং রাস্তাটা ওখানেই শেষ। ওখান থেকে আরো ধরুন ২০-২৫ ফুট মতো কিচ্ছু নেই, তারপরে আবার অন্য রাস্তা শুরু। এবং ওই জায়গাতে উনি যদি মানে ফোর্সফুলি ওনার বাইকটাকে স্টপ না করতে পারতেন, উনি কিন্তু হুড়মুড়িয়ে গিয়ে ওই ক্রিকের জলে গিয়ে পড়তেন। আর ক্রিকে কিন্তু ভালোই জল ছিল আর ওরকম ঠান্ডার মধ্যে সন্ধে হয়ে গেছে, মানে কিরকম মানে বাজে ব্যাপার হয়ে যেত সেটা একবার বুঝতেই পারছেন। এবং আরো অদ্ভুত বিষয় হচ্ছে উনি ভাবলেন যে আমি এইখানে এলাম কি করে? আর মেয়েটাই বা গেল কোথায়? আর ওখানে কোনো বাড়িঘর সেরকম নেই। যদি বাড়িঘর ওই যা বাড়িঘর আছে ওই মানে ওই রাস্তা দিয়ে কয়েকটা বাড়িই আছে। এবার ওই বাড়িগুলোর মধ্যে যদি একটাতে মেয়েটা ঢুকেও থাকে, সেটা কিন্তু এই ভদ্রলোকের দেখতে পাওয়ার কথা ছিল। এই দাদা দেখতে পেতেন। উনি কিন্তু মেয়েটাকে কোনো বাড়িতে ঢুকতে দেখেনি। তো উনি না ভীষণ রকমভাবে মানে ভয় পেয়ে যান যে এইবার যদি আমি পড়ে যেতাম, আর জায়গাটা খুব নির্জন, আর ওই জলে যদি উনি পড়ে যেতেন এবং সেখান থেকে যদি কোনোভাবে উঠতে না পারতেন বা কোনো একটা দুর্ঘটনা ঘটে যেত, তাহলে কিন্তু মানে উনি যদি চিৎকারও করতেন, ওনাকে বাঁচানোর মতো কিন্তু কেউ আশেপাশে ছিল না, থাকতো না, মানে সম্ভাবনাটা থাকা। তো উনি খুব ঘাবড়ে যান এবং খুব ভয়ও পেয়ে যান। সঙ্গে সঙ্গে ওখান থেকে উঠে উনি জিনিসপত্র ওনার ছড়িয়ে গেছিল সেগুলোকে কোনো রকমে কুড়িয়ে ঠুরিয়ে উনি আবার সেখান থেকে মানে ঘুরে আর কি আসছে। এবার ঘুরে যখন উনি আসছেন উনি দেখছেন যে ওই রাস্তাটায় বড় করে একটা হোর্ডিং দিয়ে লেখা রয়েছে যে রোড এন্ডস বলে লেখা রয়েছে। ওখানে পরিষ্কার করে বড় করে লেখা রয়েছে রোড এন্ডস। এবার উনি ভাবলেন যে আমি এত বড় লেখাটা চোখে দেখলাম না, এত বড় করে লেখা রেড দিয়ে। এবং তার আগে আরেকটা জায়গাতে স্টপ বলেও একটা বড় করে লেখা ছিল স্টপ, তারপরে আবার রোড এন্ডস লেখা। অদ্ভুত বিষয় হচ্ছে যে এই দাদা মানে এই ভদ্রলোক আর কি দুটোর কোনোটাই লক্ষ্য করেনি। এবং ওই জায়গাতে উনি যদি ফোর্সফুলি বাইকটাকে থামাতে না পারতেন, তাহলে কিন্তু উনি অবশ্যম্ভাবী ওই ক্রিকের জলে পড়ে যেতেন। যাই হোক, তো উনি নিজেই নিজেকে মনে মনে খুব মানে বলল যে আমি কি বোকামি করলাম, আর তো একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিল। যাই হোক কিছু করার তো নেই। উনি বাড়িতে এসে উনি মানে একটু চোটও পেয়েছিলেন। যাই হোক সেটা খুব একটা বেশি নয়। তো উনি মোটামুটি কিছু একটা বানিয়ে রান্না-বান্না করে উনি খেয়ে শুয়ে পড়েন। এবং শুয়ে পড়ার পরে বারবার ওনার মনে হচ্ছে কেউ একজন ওনাকে ডাকছে। কখনো মনে হচ্ছে ওনার ঘরের ভিতর থেকে ওনাকে কেউ ডাকছে, কখনো মনে হচ্ছে ঘরের বাইরে থেকে ওনাকে কেউ ডাকছে। এবং এই যে ডাকছে ব্যাপারটা যেটা উনি লিখেছেন, এই ডাকা মানে কিন্তু যে ওনার নাম ধরে সবসময় কেউ ডাকছে তা কিন্তু নয়। ওনার মনে হচ্ছে যেন কেউ যেন বাইরে ওয়েট করছে, কেউ যেন ঘরের মধ্যে ওনার জন্য অপেক্ষা করছে, এরকম টাইপের। এবার এদিকে ওনার না আস্তে আস্তে যেটা উনি ইমেলে মেনশন করেছেন যে আস্তে আস্তে না ওনার মানসিক দিকটা একটা অদ্ভুত রকম স্টেজে চলে যাচ্ছিল। মানে তার মানেটা হচ্ছে যে উনি আস্তে আস্তে কিরকম যেন অন্যমনস্ক হয়ে যাচ্ছিলেন। সেটা ওনার কাজের ক্ষেত্রে অন্যমনস্ক হয়ে যাচ্ছিলেন। উনি কাজের বাইরেও বাড়িতে এসে ধরুন বাড়িতে ফোন করে কথা বলল বা প্রচুর বইপত্র উনি পড়তেন।
সেগুলো কোনো কিছু ওনার করতে আর ভালো লাগতো না। কারোর সাথে কথা বলতে ভালো লাগতো না, ইভেন ওনার কাজ করতেও ভালো লাগতো না। সবসময় যেন একটা অন্য মনে, একটা অন্য কিছুর মধ্যে যেন উনি সবসময় বিরাজ করতেন। এবার কখনো, কখনো যে উনি নিজের এই অস্বাভাবিক বিষয়টাকে উপলব্ধি করতেন না তা কিন্তু নয়। উনি বুঝতে পারতেন যে এটা কেন হচ্ছে, এরকম তো আমি ছিলাম না। কিন্তু উনি না সেটাকে কন্ট্রোল করতে পারতেন না। এবং এরপরে যেটা হলো, উনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেন ওই মেয়েটির। মেয়েটি ওরকম স্টেশনে, মানে যে স্টেশনে আরকি মেয়েটির সাথে দেখা হয়, বললাম যে সেই স্টেশনটা কিন্তু অদ্ভুত সুন্দর এবং একটা পুরনো চার্চ বিল্ডিংকে সেটাকে স্টেশনে কনভার্ট করা হয়েছিল। তো ওইখানে উনি, মানে মেয়েটি দাঁড়িয়ে আছে এবং মেয়েটি হাত বাড়িয়ে, মানে ওর ভাষায় ইংলিশে বলছে যে, "তুমি আমার সাথে চলো। আমি তোমাকে একটা খুব ভালো জায়গায় নিয়ে যাবো এবং এত ভালো জায়গায় তোমাকে আমি নিয়ে যাবো, সেখানেই ডেইলি বেসিসে তোমাকে কাজ করতে যেতে হবে না। কোনো কিছুর জন্য তোমায় কোনো চিন্তা করতে হবে না। সবকিছু তুমি ঠিকঠাক মতো পেয়ে যাবে।" এবং স্বপ্নে যখন ১ম দিন উনি এই জিনিসটা দেখেন, উনার না খুব অবাক লাগে এবং উনি ভাবেন যে এ আবার কি? আমি মেয়েটাকে স্বপ্নে কেন দেখছি? এরকম তো কোনো ব্যাপার নয়। মেয়েটার সাথে আমার কয়েকবার কথা হয়েছে, দ্যাটস ইট। আমি ভেবেছিলাম যে মেয়েটার সাথে আবার হয়তো দেখা হবে। কিন্তু হঠাৎ করে মেয়েটার সাথে দেখা হওয়া বন্ধ হয়ে গেছে। সেটাও খুব স্বাভাবিক বিষয়। আর ওই যে আমি আপনাদের বললাম, উনি যেটা লিখেছেন যে মেয়েটির সাথে উনার এমনি জাস্ট কথা হতো। স্টেশনে কথা হতো কিন্তু, বা ট্রেনে যেতে, যেতে কথা হতো। কিন্তু কখনোই মেয়েটির ফোন নাম্বার নেওয়া বা খুব বেশি কথা বলা বা খুব বন্ধুত্ব এরকম কিন্তু কিছুই না। উনি ভাবছেন যে আমি মেয়েটাকে নিয়ে স্বপ্ন কেন দেখছি এবং আমার কেন বারবার মনে হচ্ছে যে মেয়েটা আমার ঘরে রয়েছে বা ঘরের বাইরে থেকে আমাকে ডাকছে। এবং যেদিন উনি ১ম স্বপ্নটা দেখেন উনি সেদিন কিন্তু মানে ভীষণ রকমভাবে উনি আনক্যানি মানে ফিলিংস পেয়েছিলেন। কেন জানি না উনার স্বপ্নটা দেখে যখন উনার ঘুমটা ভেঙে যায় মাঝরাতে, উনার নাকি মনে হয়েছিল সত্যি, সত্যি ওই মেয়েটা ওরকম লং কোট পরে উনার পায়ের কাছে দাঁড়িয়ে রয়েছে এবং উনাকে ডাকছে। এবার ১ম যেদিন স্বপ্ন দেখলেন সেদিন কিন্তু সেটাকে উনি উনার নিছক একটা স্বপ্ন হিসেবেই কিন্তু দেখেন। এবং উনি বুঝতে পারেন যে উনি মানে মেন্টালি আস্তে, আস্তে একটু ডিস্টার্বড কন্ডিশন এ চলে যান। এবং সেই সময়ের আরকি কিছুদিন পর থেকে উনার যে বাড়ি আরকি ফ্যামিলি যে ইন্ডিয়াতে, তো উনার বাড়ি থেকে উনার বিয়ের জন্য আরকি কথাবার্তা বলে এবং সেটা অনেকদিন থেকেই সেই বিয়ের কথাবার্তা চলছিল। এবার উনি না হঠাৎ করে, উনি নিজেও জানেন না কেন, উনি বাড়িতে বলে দেয় যে, "এখন এসব বিয়ে-ঠিয়ে ব্যাপার দেখো না, সম্বন্ধ দেখো না, দেরি আছে।" উনার বাড়ি থেকে বলে, "তুই তো বললি যে সম্বন্ধ দেখতে হবে, তুই যথেষ্ট ইন্টারেস্টেড ছিলি। এখন হঠাৎ করে কেন বলছিস যে দেখতে হবে না, এখন তোর কোনো ইচ্ছে নেই? এরকম কেন? হঠাৎ করে কি হলো?" অদ্ভুত বিষয় হচ্ছে যে সত্যি যে হঠাৎ করে উনার কি হয়েছিল সেটা কিন্তু উনি নিজে আজও জানেন না। উনার নাকি তখন ওই বিয়ে-থা এ সমস্ত কথা শুনলে নাকি খুব বিরক্ত লাগতো। উনি বাড়িতে বলে যে, "ওসব কারণ-ঠারণ তোমাদেরকে আমি বলতে পারব না। তোমরা এখন এসব বিয়ে-থার জন্য সম্বন্ধ দেখো না।" যাই হোক, বাড়ির লোকও দেখা বন্ধ করে দেয়। এদিকে যেটা হলো সেটা হচ্ছে যে ওই স্বপ্নটা উনি একদিন অন্তর, অন্তর দেখা শুরু করলেন। ওই স্টেশনের মধ্যে মেয়েটি দাঁড়িয়ে থাকতো এবং স্টেশনে কিন্তু মেয়েটি আ একটা নির্দিষ্ট জায়গাতেই এসে দাঁড়াতো এবং সেখানে মেয়েটি দাঁড়িয়ে রয়েছে এবং ওনাকে দেখে বলছে যে, "তুমি আমার সাথে চলো। সেখানে তুমি যেখানে আমার সাথে যাবে, সেখানে অনেক মজা, অনেক আনন্দ। এরকম রোজ, রোজ কাজ করতেও যেতে হবে না। কোনো কিছু নিয়ে কোনো চিন্তা করতে হবে না।" প্রত্যেকবার উনি যে স্বপ্ন দেখতেন একদিন অন্তর, সেই মেয়েটি কিন্তু এই একই কথা বলতো, এই একই রকমভাবে একটা লং কোট পরে এসেছে, সেটাই উনি স্বপ্নে দেখতেন। এবার ওনার না, মানে প্রায় ১ মাস ধরে যখন এই সেম জিনিসটা হচ্ছে, উনি পুরো পাজলড হয়ে গেলেন। এবং এরকমও হয়েছে, উনি লিখেছেন যে উনি কিছুদিন না মানে জেগে থাকার চেষ্টা করেন। যে আমি এরকম স্বপ্ন দেখতে চাই না, আমি এসব মনে রাখতে চাই না, আমি ঘুমোবোই না। উনি রাত ১ঃ৩০, ২টো, ২:৩০, ৩টে, ৪টে অব্দিও জেগেছেন। কিন্তু একটা মানুষ শুধু, শুধু আর কতক্ষণ জাগতে পারে? তো উনি ঘুমিয়ে পড়েছেন এবং ওই একদিন অন্তর সেই স্বপ্নে ওনাকে মেয়েটা ডাকছে। এবং এই সময় থেকে ওনার জীবনে একটা নতুন ঝামেলা বলুন বা অশান্তি বলুন হওয়া শুরু হলো। বা এমন একটা কিছু যেটাকে মানে হয়তো বলা যেতে পারে কোনো অশনি সংকেত টাইপের। খুব ছোট, ছোট বিষয়, এমন কিছু বড় বিষয় না, খুব ছোট, ছোট জিনিসে ওনার না খুব দুর্ঘটনা ঘটতে লাগলো। ছোট, ছোট। যেমন রান্নাঘরে উনি কাজ করতে, করতে একদিন খুব বাজে রকমভাবে ওনার হাতটা পুড়ে যায়।
যাই হোক, সেটাকে উনি কাকতালীয় হিসেবেই ধরে নেন। এর আবার কিছুদিন পরে হঠাৎই একদিন উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে উনি উনি রাস্তাঘাট ততদিনে ভালো মতোই জেনে গেছেন, বুঝে গেছেন কোন রাস্তায় যাওয়া যায়, কোন রাস্তায় যাওয়া যায় না। উনি হঠাৎ করেই ওই সাইকেল নিয়ে ফ্রিওয়ে যেখানটা রয়েছে, যেখান দিয়ে গাড়ি খুব স্পিডে যায়, যেখান দিয়ে ওরকম বাইক বা সাইকেল নিয়ে যাওয়ার কথাই নয়, উনি কোনোখানে কিছু নেই সেইভাবে উনি ঢুকে পড়েন। এবং সেই দিন খুব অল্পের জন্যই কিন্তু উনি দুর্ঘটনা থেকে রক্ষা পান। এটা হলো। আরেকবার উনি ট্রেন থেকে আরেকটু হলে পড়ে যাচ্ছিলেন। এরকম জিনিসপত্র, এরকম মানে দুর্ঘটনা ঘটতে ঘটতে উনি প্রায়ই বেঁচে যাচ্ছেন। এবং একটা জিনিস উনি বুঝতে পারেন যে এই স্বপ্ন দেখা, স্বপ্নে মেয়েটি ডাকা, আর এই যে দুর্ঘটনা ঘটতে ঘটতে মাঝে মধ্যে উনি বেঁচে যাচ্ছেন, সবকিছু যেন কোথাও না কোথাও একে অপরের সাথে কানেক্টেড। এবার সেই কানেকশনটা কোথা থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা কিন্তু উনি জানে না। উনি বোঝার চেষ্টা করছেন, কিন্তু উনি কিছুই বুঝতে পারছেন না। আর সেই পর থেকে উনি মেয়েটাকে কিন্তু আর স্টেশনে দেখতেও পারেন। উনি স্বপ্নে দেখছেন, ওনার ঘরে মনে হচ্ছে মেয়েটা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সরাসরি মেয়েটাকে কিন্তু উনি আর দেখছেন না। মানে অফিস যাওয়া আসা কোনো সময় মেয়েটাকে দেখতে পাচ্ছে না। এবার এই জিনিসটা যখন দিনের পর দিন ঘটতে লাগলো, উনি না মানে বুঝলেন যে কিছু তো একটা মানে গন্ডগোল হচ্ছে। আর ওনার শরীরও দিন দিন কিরকম যেন শুকিয়ে যাওয়া শুরু হলো। এবার উনি যেখানে কাজ করতেন সেখানে একটা নর্থ ইন্ডিয়ান ভদ্রলোক ছিল, যিনি ওনার সাথে খুব ভালো আর কি কথাবার্তা বলতো, ওনাকে ইনিশিয়াল ডেতে অনেক হেল্প করেছিল। আপনাদেরকে বলছি আমেরিকার যে রেল স্টেশনের, তো যিনি ঘটনাটা পাঠিয়েছেন তিনি কিন্তু সেই রেল স্টেশনটা সুন্দর ভিডিও পাঠিয়েছেন। তো আমি আপাতত স্ক্রিনে ভিডিওটা রাখছি, আপনারা দেখুন সেই রেল স্টেশনটা। সেটা কিছুদিন আগে উনি ভিডিওটা করেছেন। তো তারপরে আমি ঘটনার বাকিটুকু আপনাদেরকে বলবো, এবং আপনারা কিন্তু কমেন্টে জানাবেন রেল স্টেশনটা আপনাদের কেমন লাগলো। ঠিক আছে? তো ওনাকে একদিন আর কি এই দাদাকে ওই ভদ্রলোক একটু ইয়ার্কি করেই বলে যে, "কি ব্যাপার? তুমি একা একা থাকো, খাওয়া দাওয়া কি কিছু করছো না? কিরকম শুকিয়ে যাচ্ছ? কিরকম তোমার কাজে কর্ম বেশ ভুলভাল হচ্ছে, কি ব্যাপার? তাহলে তুমি একটু ডাক্তার টাক্তার দেখাও।" তো এই দাদা না মানে যেটা লিখেছেন যে উনি কাউকে এই ব্যাপারগুলো নিয়ে কাউকে বলতে পারছেন না, আর বলবেনই বা কাকে? আর ওনার সে অর্থে কোনো ওখানে বন্ধু বান্ধব সে অর্থে ছিল না। সবই আর কি কাজের সূত্রে আলাপ এরকম। তো উনি বলেন যে, "না, না সেরকম কিছু না। আসলে কিছুদিন ধরে ঠিক ভালো লাগছে না। তাই হয়তো রান্নাবাড়ি করি না।" তো ওই নর্থ ইন্ডিয়ান যে ভদ্রলোক ছিলেন তিনি তখন বলছেন যে, "হ্যাঁ, আমার কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে যে কিছু একটা তোমার মধ্যে ভুলভাল হচ্ছে, কিছু একটা গন্ডগোল হচ্ছে। তুমি আমাকে বলতে পারো।" মানে হতে পারে লোকটা হয়তো কিছু আন্দাজ করেছিল, বা হয়তো জাস্ট আন্দাজেই বলেছে। জানি না, সেটা উনি নিজেও জানেন না ঠিক কি জন্য। তো উনি না তখন আর চেপে রাখেনি। উনি এই পুরো মেয়েটার বিষয়টা ১ম থেকে শেষ অবধি ওই ভদ্রলোককে বলে। এবং তখন একটা এমন সিচুয়েশন হয়ে গেছে, তখন এই ভদ্রলোক রাতের বেলা লাইট জ্বালিয়ে শুতেন, এবং ওনার না কিরকম একটা ভয় লাগতো। মানে একটা ভয়ের মধ্যে উনি চলে গেছিলেন। যে এই বুঝি আজকেও আমি মেয়েটাকে ওরকম করে দেখবো, ছায়ামূর্তি দেখবো। এই হয়তো আবার আমাকে ডাকবে। এই হয়তো আবার আমাকে স্বপ্নে আমাকে তার সাথে যেতে বলবে। এবং রোজই প্রায় কিছু না কিছু ছোটখাটো হলেও জিনিসপত্র ওনার সাথে হচ্ছে। নয় হাত কেটে যাচ্ছে, নয় পেট খারাপ হচ্ছে। আর ওরকম দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচে যাওয়া সেগুলো তো আছেই। তো সমস্ত কিছু লোকটাকে বলে। তো লোকটা বলছে যে, "আচ্ছা তোমার সাথে যে এত কথা হতো মেয়েটার, মানে ট্রেনেও কথা হতো, তো তুমি কখনো জিজ্ঞেস করোনি মেয়েটা কোথাকার নার্স?" তো তখন
এই দাদা বলেছে, হ্যাঁ আমি এটা একবার জিজ্ঞেস করেছিলাম যে কোন হসপিটালে কাজ করে, তো সে আমাকে একটা হসপিটালের নাম বলেছে। তো তখন বলছে, তুমি তাহলে সেখানে গিয়ে একবার দেখা করে এসো, কথা বলে এসো, তাহলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে। তবে লোকটা নাকি বলেছিল যে আমার কিন্তু বিষয়টা শুনে খুব একটা ভালো ঠেকছে না। মানে একটা সাধারণ মেয়ে সে তোমার সাথে কথা বলল, সেটা হতে পারে। যাতায়াতের সময় কথা হলো, স্টেশনে কথা হলো। কিন্তু তারপরে তুমি এখন যে জিনিসগুলো এক্সপেরিয়েন্স করছো, সেগুলোকে যদি আমি মানে তোমার মনের ভুল ধরি তাহলে একরকম। কিন্তু যদি আমি ধরে নিই যে এটা তোমার মনের ভুল নয়, এটা সত্যি, তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম। তাহলে কিন্তু বলতে হয় এই মেয়েটা কিন্তু আদতে কোনো মানে মানুষ নয়, কোনো মানবী নয়। এই সূক্ষ্মদেহী কেউ একটা হবে। তো তখন এই ভদ্রলোক দাদা তিনি বলছেন যে, "আপনি কি বলছেন এই সমস্ত? এগুলো আবার কিছু হয় নাকি? আমি আমেরিকার মতো একটা দেশে রয়েছি আর আমি এসব বিশ্বাস করব?" তখন মানে উনার মনে, এই দাদার মনে কিন্তু কোথাও একটা ধারণা ছিল যে যেগুলো ওনার সাথে হচ্ছে সেগুলো খুব স্বাভাবিক নয়। কিন্তু তবু যেন মন কিছুতেই ওনার মানছে না। উনি এটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না যে সত্যি, সত্যি এটা কোনো অস্বাভাবিক কিছু হতে পারে। তো তখন বলছে, "আচ্ছা তুমি আমাকে যেগুলো বলছো সেগুলো যদি তোমার মনের ভুল না হয়, তুমি বলছো যে এটা তোমার মনের ভুল নয়, যে তোমাকে প্রত্যেকদিন তুমি এরকম স্বপ্ন দেখছো, তোমার ঘরের মধ্যে কেউ এসে মেয়েটা দাঁড়িয়ে রয়েছে, তোমাকে ডাকছে। তাহলে সেটা যদি সত্যি হয় তাহলে এটা কেন সত্যি হবে না? একটা সাধারণ মানুষের পক্ষে, একটা মেয়ের পক্ষে, সাধারণ মেয়ের পক্ষে এগুলো কি করা সম্ভব? তোমার ঘরে কেউ নেই। তুমি মুহূর্তের মধ্যে মেয়েটাকে দেখছো, আবার মুহূর্তের মধ্যে মেয়েটা মানে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে, এটাও কি সম্ভব?" তো তখন উনি ভাবে, হ্যাঁ সত্যিই তো। এটা তো আমি কখনো এভাবে ভেবে দেখিনি। তখন বলল যে, "তুমি একটা কাজ করো, তুমি কালকেই চলে যাও। ওই হাসপাতাল যেখানে হবে তুমি সেখানে যাও। ওইভাবে তো হয়তো ইনফরমেশন পাবে না। তুমি চেষ্টা করো, মেয়েটার সাথে দেখা করো।" তো এই দাদা কি করেছে? আ সেই মেয়েটার যেখানে আরকি হসপিটাল বলেছিল সেখানে গেছে। এবার ওখানে গিয়ে আ কিছু তো মানে শুধুমাত্র ওখানে আর এখানকার হসপিটালে না যাকে তাকে ওভাবে মানে জাস্ট গেলাম আর ঢুকে পড়লাম এরকম ব্যাপারটা হয় না। রীতিমতো পারমিট করিয়ে ঢুকতে হবে, কোনো একটা কজ দেখিয়ে ঢুকতে হয়। তো উনি কিছু ইনফরমেশন নেবেন এই মানে এই বলে উনি ভিতরে ঢোকেন। তো ঢোকার পরে উনি ওখানে বলছেন যে, "আমার ওই অমুক নার্সের সাথে কথা হয়েছে। তো তিনি আমাকে আ দেখা করার কথা বলেছিলেন। উনার কাছে আমি কিছু ইনফরমেশন আমার জানার ছিল।" তখন বলছে, "আপনি কোন নার্সের কথা বলছেন?" তো উনি নামটা বলেছে। নামটা জানতো। তো ওই হসপিটাল বলছে, "না, এই নামের কোনো নার্স এখানে কাজ করে না।" তো উনি দুজনের কাছে মানে আবার ক্রস ভেরিফাই করেন। সেও বলে যে এই নামের কোনো নার্স এখানে নেই। আর উনি বলছেন, "তাহলে উনি কি মানে রিসেন্ট ছেড়ে দিয়েছেন বা অন্য কোথাও জয়েন করেছেন?" বলছে, "না, এই নামের নার্স" মানে রেজিস্টার দেখে যেটুকু বলে যে ১-১.৫ বছরের মধ্যে এই নামের কোনো নার্স এখানে কাজই করেনি। এবার তখন ভদ্রলোক না ভাবছে যে মেয়েটা কি তাহলে আমাকে মিথ্যে কথা বলল? নাকি ওই নর্থ ইন্ডিয়ান ভদ্রলোক যেটা ওনাকে বলেছে যে মেয়েটা আদতে কোনো মানুষই নয়, বা যেটা ওনার মানে মনে, মনে যে জিনিসটা উনিও ভাবছিলেন যে একটা সাধারণ মেয়ে, একটা সাধারণ মানুষের পক্ষে এইভাবে কাউকে দেখা দেওয়া, সে ঘরের মধ্যে আসা, সে আবার হাওয়ায় মিলিয়ে যাওয়া, এরকম স্বপ্ন দেখানো, এটা সত্যিই কি সম্ভব? এটা তো সম্ভব নয়। যাই হোক, তো উনি আর কথা বাড়াননি, উনি ওখান থেকে সোজা বেরিয়ে আসেন। বেরিয়ে আসার পরে উনি আ ওখানে মানে ওই সেম সিটিরই আরেকটা হাসপাতাল ছিল, সেখানেও উনি যান এবং সেম ওয়েতে উনি হাসপাতালের ভিতরে ঢুকে নাম ধরে খোঁজ করেন নার্সের। অদ্ভুতভাবে সেখানে ওই নামের কোনো নার্স ছিল না। আর আরেকজন যে নার্স ছিল সে বলছে যে সে তার অনেক বয়স হয়ে গেছিল, সে রিটায়ার করে গেছে। এবার মেয়েটার তো বেশি বয়স না। ফলে যে রিটায়ার করেছে ওই নামে সে এ সে আর এই মেয়েটি সেম কখনোই হতে পারে না। তো বুঝতে পারল যে এখানেও ওই মেয়েটি কাজ করে না। তখন ওনার মনের মধ্যে একটা অদ্ভুত ভয়, একটা অদ্ভুত মানে জিনিস শুরু হতে লাগলো। উনি ভাবলেন তাহলে ব্যাপারটা হচ্ছেটা কি? তো এরপরে যেটা হলো, সেই দিনই উনি যখন ফিরছিলেন, উনি হঠাৎ করে সেদিন উনি ওনার বাইক নিয়ে স্টেশন থেকে বাড়ি আসছেন। হঠাৎ করেই একটা রং রুটে একটা গাড়ি চলে আসে এবং উনি ভাগ্যের জোরেই বলা যেতে পারে, উনি ঠিক টাইমে ওনার বাইকটা থামিয়ে দেন বলে রং রুটে গাড়িটা ঢুকে সে আবার খুব স্পিডে বেরিয়ে চলে যায়। এবং ওইদিন ওই মুহূর্তে যদি উনি ওনার বাইকটা না থামাতে পারতেন, তাহলে হয়তো একটা কোনো বড়সড় দুর্ঘটনা ঘটে যেত।
এবং এই জিনিসগুলো যখন রিপিটেডলি বারবার মানে ঘটতে থাকে তখন না উনি প্রচণ্ড রকমভাবে উনি মেন্টালি স্ট্রেসড হয়ে পড়েন এবং ওই ভদ্রলোককে আবার পুরো কথাটা জানান। তো সে বলে যে, "আমি তোমাকে আগেই বলেছি এটা স্বাভাবিক নয়। তুমি বরং একটা কাজ করো, তুমি মানে ওনার আরকি ইন্ডিয়ায় আসার কথা ছিল। বলছে তুমি দেশে যাও। গিয়ে তুমি কোনো মন্দিরে যাও, সেখানে গিয়ে ভালো করে তোমাদের যদি কোনো চেনা পরিচিত পুরোহিত থাকে তাকে দিয়ে তুমি মানে ঝাড়িয়ে নাও। বা তুমি একটা পুজো-টুজো করো, সে তোমাকে বলতে হবে তোমার উপরে মনে হচ্ছে কিছু ভর করেছে বা কিছু একটা তোমার ক্ষতি করতে চাইছে। কারণ তুমি এরকম বারবার দুর্ঘটনা থেকে বেঁচে যাচ্ছ। তো এরকম তো হতেই পারে যে বারবার তুমি বাঁচলে না। কোনো না কোনোবার তোমার হয়তো কোনো ক্ষতি হয়ে যেতে পারে।" তো উনি সত্যি ইন্ডিয়া আসেন এবং ইন্ডিয়া এসে উনি মন্দিরে যায়, নিজে পুজো-টুজো দেয়, একটু ঝাড়িয়ে নেয়। তো তারপর থেকে কিন্তু আস্তে ওনার শরীর ভারী হয়ে আসা, তারপরে শুকিয়ে যাওয়া এই বিষয়গুলো আস্তে কমতে থাকে। কিন্তু যেটা হলো ওনার সেই সময় আরো মানে ১-১.৫ বছর আগে থেকে ওনার বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছিল। খুব অদ্ভুতভাবে পরপর কিন্তু ওনার বিয়ের বিয়ের যে সম্বন্ধ আসছিল সেগুলো কিন্তু অদ্ভুতভাবে কেটে যায়। মানে পাকা কথা হয়ে যাওয়ার পরেও কেটে যাচ্ছিল। এরকমভাবে ১-২ বছর নয় টানা ৭ বছর, টানা ৭ বছর কিন্তু ওনার বাড়ির থেকে ওনার বিয়ের চেষ্টা করা হয়। কিন্তু কোনো না কোনোভাবেই ওনার বিয়েটা হচ্ছিল না। বারবার ভেঙে যাচ্ছিল এবং ওনার কুষ্ঠিতে কিন্তু এরকম বিয়ে নিয়ে যে বাধা পেতে পারে বা অসুবিধে আসতে পারে, প্রবলেম হতে পারে সেটা কিন্তু কোথাও উল্লেখ ছিল না। তো তারপরেও মানে ওনার এই বিষয়টা নিয়ে ওনার একটু খটকা লাগে এবং উনি না তখন কি করে একটা জায়গায় পুজো দেয় উনি। উনি পুজো দেয় এবং পুজো দেওয়ার পরে মানে ওনার মনে হচ্ছিল যে কিছু তো একটা গন্ডগোল হচ্ছেই। আর ওই স্বপ্ন দেখাটা কিন্তু পুরোপুরি যে চলে গেছিল তা নয়। উনি হয়তো ২ মাসে ৩ মাসে একবার করে ওই মেয়েটার স্বপ্ন দেখতেন। তো এই পুজো দেওয়ার ব্যাপারটা আবার একটুখানি অদ্ভুত। সেটা হচ্ছে উনি বীরভূমে যান এবং সেখানে মানে কোনো একটা কারণে উনি বীরভূম গেছিলেন। তো সেখানে এক মন্দিরে উনি পুজো দেন এবং সেখানে ঠাকুরমশাইকে উনি বলেন যে এরকমভাবে ওনার বিয়ের ক্ষেত্রে খুব বাধা বিপত্তি আসছে। তো সে নাকি তখন সেখানকার পুরোহিত নাকি বলেছিল যে, "এটা না একটা জায়গায় বেঁধে আছে। মানে ওনার এই বিয়ের বিষয়টা একটা জায়গায় বেঁধে আছে। এবং যে বেঁধে রেখেছে সে এত শক্তিমান, তার এত শক্তি রয়েছে যে সে কোনোভাবে চাইছে না যে এই মানুষটার বিয়ে হোক।" তো তারপরে ওনাকে মা দুর্গার কিছু মন্ত্র পাঠ করতে দেয় এবং তারপর একটা পুজো ওনাকে বলেন যে, "তুমি এই পুজোটা করো।" তো সেটা উনি করেন, মা দুর্গার মন্ত্র পাঠ করতে এবং সেইটা করার পরে হঠাৎ করেই ওনার তারপরে বিয়ে স্থির হয়ে যায়। কিন্তু বিয়েতে ওনার প্রচুর নাকি বাধা এসছিল। মানে বিয়ের দিন অবধি ওনার প্রচুর বাধা আসে। আল্টিমেটলি তারপরে ওনার বিয়ে হয় এবং অদ্ভুতভাবে বিয়ের পর থেকে কিন্তু ওনার সমস্ত সমস্যা একবারে পুরো মানে যাকে বলে চলে গেছিল। বিয়ের মানে যেদিন বিয়ে হয়ে গেল, ওই বিয়ের আগের মুহূর্ত অবধি যা বাধা আসার বাধা এসেছিল, যে মুহূর্তে ওনার বিয়েটা হয়ে গেল তারপর থেকে কিন্তু উনি সম্পূর্ণ রকমভাবে সমস্ত সমস্যা থেকে উনি মুক্ত হয়ে গেলেন। এবং তারপর থেকে কোনোদিন ওই স্বপ্নও উনি দেখেননি। আর এরকম দুর্ঘটনা ঘটতে বেঁচে যাওয়া এরকম সিচুয়েশন গুলোও কিন্তু আর কখনোই ওনার সাথে ঘটেনি। এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই ঘটনাগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।